স্যার আজকে তো আমাকে প্লেটই শেষ করতে হবে স্যার। আমি তো রিপাবলিক নিতে বসছি, আমাকে এটা শেষ করতে হবে। বল তুমি একদিন কাজ করো, তুমি প্রত্যেকদিন ক্লাসে 9 মিনিট বাসায় তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিব। কেন স্যারের বাসায় কুমিল্লা মহিলা বা উল্টা দিকে এলাকা ভালো। তো স্যার প্রথমে ঢুকার সাথে আমাকে একটা সিগারেট অফার করলো। সিগারেট খাও? স্যার জি। তখন নিয়ে নিলাম, সিগারেট খেলাম। সরি একটু সরি, এটা আসলে শুনতে হবে একটু। তো স্যার বলতো ক্লাসে তো নয়েজ করে কেন আমার সাথে? স্যার আমার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে, আমার ওই টিউটোরিয়ালগুলো আর স্যার একটু অ্যাসাইনমেন্টগুলো আমি তো ফাইট করি, আমি শেয়ার বেচি স্যার 96-এর আগে। এই কাগজ বিক্রি করতাম ঢাকা স্টকে, এইটা 100 দেখা যাচ্ছে 1.5 টাকা দাম বেড়ে গেছে, 3 টাকা দাম বেড়ে গেছে। ওর সাথে শেয়ার সেকেন্ড ধরা গাওয়া 96। খুব একটা বেশি ধরা গে নেই, প্রথম ক্যাশটা বলে না আর কি, তারপর হালকা ধরা আছে। আমি যাই হোক, আমি স্যার বললো ঠিক আছে তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি এক্সটার্নাল আসতেন আমাদের কনার্সের ইন্টারভিউতে। তো আমি তখন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব আসছেন, এটা তো উনি জাস্টিস এবং রাষ্ট্রপতি। আমি হালকা একটু গোফ রেখে এক্সটার্নাল ইন্টারভিউতে গেলাম। তো স্যার ভাই এটি কি? স্যার এটা ওই যে আমাদের রাষ্ট্রপতি প্লাস চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, একটা সিম্বল আর কি, আমি ওনাকে ভালো লাগে। তোমার যে কোন দিক দিয়ে ভালো লাগে তুমি বুঝতেছি, এটা ফানের বিষয় না, আমি এটা জাস্ট প্র্যাকটিস করতেছি, আস্তে আস্তে এমন হয়ে যাবো। যাই হোক, ওই পরে আমাদের আর 20 দিল 18, পরে ভাবলো যে এটার জন্য হয়তো মারছি বা একটা সময় আবার ঢাকায় চলে গেলাম 97-এ। আমি একটু গল্পগুলো স্টোরি বলে এই কারণে, কষ্ট সংগ্রাম যেটা পরিপূরক আর অভাব, সচ্ছলতা সত্য যে অভাবটা শেখার জন্যে। তো আমি 1997-এ ঢাকা শিফট করলাম এক বাচ্চা সহ। 99-এ আবার বাচ্চার মা বললাম, তখন আমার কোনো সফলতা আসেনি। এর মধ্যে 98-এ গেল বন্যা। আমার মাস্টার্স পরীক্ষা, আমি আমার রবি নাম্বারটা তখন এয়ারটেল ছিল, একটা এয়ারটেল সিম আমি 18,000 টাকা সেল করে মোটামুটি ঋণ টিম ক্লোজ করে পরীক্ষা দিতে আসছি। তুমুল বন্যা, পরীক্ষাতে ঢাকা বহু যুদ্ধ করে আসছি। ঢাকা থেকে আসার সময় ঢাকা একটু কুমিল্লা পৌঁছালাম, পৌঁছানোর পর পরীক্ষা স্থগিত, পুরোটাই গেল, সিমও গেল টাকাও গেল। শুধু লাভ হয়েছে যারা টাকা পেত ওদের লাভ হয়েছে। এনিওয়েজ ছোটো ছেলে হয়ে গেলো, এরপর বেড়ে গেলো প্রিয়া তুমি কথা, তার মধ্যে আমি ফিল্মে গেছি, অনেক স্ট্রাগল। আমি কুমিল্লা বলছি যে আমি ঢাকায়, আমার মা আসতে, ঢাকায় কাজ আছে আমার, ঈদের দিন আসবো না, কোরবানির দেখা গেল কোরবানির টাকা নেই, হাতে 2জন স্টাফ ছিল, ওরা চলে গেছে, আমি আছি কুমিল্লায়। বললাম ঢাকায় বললাম কুমিল্লায়। একটা দুর্বিষহ লাইফ, বাট আমি এনজয় করছিলাম। কেন? আমি কিন্তু একটা সচ্ছল পরিবার, আমার বাবা একজন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট ছিলেন, আমার ফ্যামিলি ওয়েল এস্টাবলিশড, কিন্তু আমি আমার যুদ্ধটা আমি একা করছিলাম। 2 বাচ্চা। তাও আসলে 2001 সালে প্রিয় তুমি কোথায় হিট, আমার প্রথম অ্যালবাম। এর আগে প্লেবে করতাম, প্লেবে কোনো ফলাফল নেই। ওখানে এই লবিং, ওই মিউজিক ডিরেক্টরের সাথে কথা বলতে, ওই মিউজিকটার কাছে কাজ করবো, ওই মিউজিক দেখতে পারে না, এই কোম্পানি দিয়ে ওই কোম্পানি, আর নানান রকম ঝামেলা। আমি তো ভাবতাম যে মিউজিক্যাল লোকজন মনে উদার মনের বা পৃথিবীর জটিলতা মিউজিক ইন্ডাস্ট্রিতে, এই মিউজিকগুলো ফাঁকে ফাঁকে বেরোয়। এটা আমরা বাইরে থেকে ভাবি শিল্পীদের বিনয়, শিল্পীদের অনেক কিছু, তারা অনেক অন্যরকম। এগুলো অ্যাকচুয়ালি আমরা ভুল জানি। আপনারা যে আমার ঠোটকাটা সব দেখেন বা আমার ব্যবহার খারাপ, এটা সব আমি জানি। আমার সম্বন্ধে মানুষের একটা ধারণা আছে যে লোকটা বাইরে জোরে, ব্যবহার ভালো না। আবার কিছু কিছু লোক আমার পছন্দ করে। যাই হোক, আমি টেডেক্সকে আবার ধন্যবাদ দিচ্ছি আজকে এই গল্পগুলি শেয়ার করার জন্য, যে এই যে শেয়ারিং, এই যে লুসফাই বলেন কিছুক্ষণ আগে, তার আগে জুবায়ের বলে গেলেন, তার আগেই রেদওয়ান রনি বলে গেলেন, এই ধরনের কনসালটেন্সি আমাদের দরকার আছে, একটু এক্সচেঞ্জ শেয়ার করার দরকার আছে। 2001-এ অপ্রিয়া হিট হওয়ার পরে আমার একজন পুরো ভাজন বড় ভাই শ্রদ্ধেয় গায়ক, তিনিও বৃহত্তর কুমিল্লার এস জুবেল ভাই, তিনি আমাকে আসিফ তুমি হিট হয়ে গেছো, এখন তোমার মূল কাজ হচ্ছে তোমার বউ বাচ্চা হাইট করা। খুব মুসিবত বললাম ভাই, বিয়ে করলাম, 2 বাচ্চা হইলো, ফাঁসি দিলে জবাই করলাম, সবই ঠিক আছে। অপ্রিয় এটা আমি গুড টাইমে আসছি, তাহলে আমি হাইট করবো কেন? না, এটা শোবিজ, এখানে শোবিজ যদি বউ সহ খাবে যেমন নিলে ভাই, আমার চা বাগানে চাকরি আছে, স্ট্যান্ড ভাই, আমি চলে যাবো। যাই হোক, আস্তে আস্তে সময় গেল, সময় গিয়ে আমরা পেলাম কি ক্যাসেটের হোলসেল ভ্যালু ছিল 22 টাকা। ওখান থেকে আপনার কেউ হয়তো বিক্রি করতো 32 টাকা, 30 টাকা, 35 টাকা, 29 টাকা, দামাদামি করে নেওয়া সম্ভব আর কি। তারপর আসলে সিডি, কপি, তারপর ব্লুরে, এটা বিভিন্ন রকম ফরম্যাট আসলে ফাইনালাইজ টু ইউটিউব, সবচেয়ে ওয়ার্স্ট প্ল্যাটফর্ম।
আমরা কি করি ইউটিউবে আমরা ওয়েটিং ফর রেভিনিউ শেয়ারিং, এটা আগেই আমাদের পাইরেট হয়ে বহু আগে, সেটা 2002 যখন ইউটিউব লঞ্চ করা শুরু তখন তো বাংলাদেশে পাইরেটাররা ভেরি অ্যাক্টিভ ছিল এবং আমরা পরবর্তীতে এর কোনো বেনিফিট পাইনি। বাট আমার স্ট্রাগলটা ছিল এরকম, আমাদের 4টা অর্গান বেসিক্যালি কাজ করে। প্রথম হচ্ছে উদ্যোক্তা, যিনি উদ্যোগটা নেবেন কোম্পানি প্রডিউসার সাউন্ড টেক। দ্বিতীয়ত হচ্ছে কোন শিল্পীটার কে ব্রেক দিলে ভালো রেজাল্ট আসবে, বা কোন গীতিকারকে ব্রেক দিলে ভালো রেজাল্ট আসবে, কোন সুরকারকে ব্রেক দিলে ভালো রেজাল্ট আসবে, সেটা সমন্বয় করে কোন কম্পোজার কাজটা করবে। এই অর্গানগুলিকে সেট করার জন্য একটা বড় রকমের প্ল্যানিং লাগে। কোম্পানিগুলো করতো না বা করে পরে আমাকে সেটা যে আপনি করেন, আপনার আইডিয়া ভালো। এই যে আইডিয়া হচ্ছে আমার একটা জায়গা, আপনি যদি মনে করেন যে আমার এই আইডিয়া এসছে, আপনার সাথে শেয়ার করবেন। বাংলাদেশে সবচেয়ে বেশি বড় ডাক্তার একটা হাঁচি দিবেন, কি হয়েছে, অ্যান্টিবায়োটিক খাও, প্যারাসিটামল খাও, নাপা খাও, প্লাস খাও, এক্সট্রা কেন না ওটা খাও। এই দেশে ঘরে ঘরে ডাক্তার 100 কোটি হবে, 20 কোটি মানুষের মধ্যে। আপনি যখন আইডিয়া শেয়ার করবেন, আইডিয়া শেয়ার করার সাথে সাথে সমালোচক তৈরি হয়ে যাবে একদম টকশোর মতো। এটা করা উচিত না। যে জীবনে মিছিলে যায়নি, যে জীবনে আন্দোলন করে নাই, যে জীবনে রাজনীতি করে নাই, সবচেয়ে বড় টকশো পার্টি কিন্তু ওরা। টিভি স্ক্রিন খেয়াল করছে এটা। আচ্ছা, আমি গান ঢুকার পরে প্রথমত আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি বেসিক্যালি ক্রিকেটার ছিলাম, ক্রিকেট খেলার স্বপ্ন, আর্লি বিয়ের কারণে এটাও শেষ। এটা হলো না, কারণ ক্রিকেট একটা ম্যাথমেটিক্সের মধ্যে। ক্রিকেট খেলতে হলে নিশ্চিত থাকতে হবে, আরামসে থাকতে হবে। এটা আমার সুযোগ ছিল না। আমার কেমনে কামাই করবো নাই, টুতে বিয়ে করলাম 2001 এস্টাবলিশমেন্টে, 9 বছর একটা দুর্বিষহ জীবন। আব্বার হোটেল ছিল, ডেইলি হয়তো আমার বুকিং দিতে 100 টাকা, আমাকে দিতে 20 টাকা। এই 20 টাকা দিয়ে চলে না, খরচ তো আছে। 1 সালের পরে সিনিয়রও চেঞ্জ কিনে আমি দেখলাম আমার সিনিয়র আর্টিস্টরা আমার সাথে গান গাইবে না। সবাই বললো না, মাত্র আসছে, বেশি দিন লাস্টিং করবে না এগুলো ভাই। এখন তো ভাইরাল যে শব্দটা ইউজ হয়, তখন এটা অন্যভাবে ইউজ হতো। তো ওরা আমাকে ওইটাই ভাবছিল জাম্পফল আর কি, ব্ল্যাকবেরির মতো, 4 দিনে হায়াত নিয়ে আসছে, তারপর আর টিকবে না। তো এই আমি আইডিয়ার কথাটা কেন আমি বারবার, আমার এই যে আইডিয়া চেঞ্জ, এই যে শিশুটা আমি হঠাৎ করে প্ল্যান করলাম, বাংলাদেশে বড় বড় সিঙ্গার যারা, এরা 1 লাখ, 1.5 লাখ, 50,000, 60,000 টাকা নেয়। অর্থাৎ তাদের একটা অ্যালবাম করতে গেলে 14-15 লাখ টাকা খরচ, যেটা থেকে প্রতি ক্যাসেটে যদি আপনি 10 টাকা প্রফিট করেন, তাহলে 1.5 লাখ ক্যাসেট বিক্রি করতে হবে। আর এই ক্যাসেটের ব্যবসার মূল ছিল বাকি, এই বাকি উদ্ধার করতে গেলে জীবন শেষ। এখন আমি প্ল্যান করলাম যে আমার সাথে গাইবে না, অসুবিধা নেই। বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টমেন্টের সময় যারা আমাকে হেল্প করেছে, আমার মতো ছোট সিঙ্গার, অনেক নাম ডাক নাই, আমি আস্তে করে করলাম কি, 2জনকে ডাকলাম। একজন নাম পেল হাসান, একজন নাম আতিক বাবু। ডেকে বললাম, ভাই আপনারা 2জন 3 গান করে গাবেন, 6টা, 10,000, 10,000, 10,000, 30,000 টাকা। আর আমার 60,000 করে 6 গান, 3,60,000 টাকা। বললো আমাদের 4,20,000 টাকা। আর ট্র্যাক কস্টিং 1,80,000 টাকা, রাজেশ প্রদীপ সাহা এবং আমাদের ইম্পেটিভ মানা আহমেদ কম্পোজার। আমাদের খরচ 6 লাখ টাকা। আমরা 15 লক্ষ টাকার জেমস ভাই, হাসান ভাই এবং বাচ্চু ভাইয়ের অ্যালবাম, প্রিন্স মাহমুদ যেগুলো করতো, আমরা 6 লাখ টাকা অ্যালবাম করলাম, বিক্রি করলাম 30 লাখ কপি। বলতে পারেন এর সাথে কেমন আছো তুমি। কোম্পানির যিনি মালিক, তিনি বুঝে গেছে এই মালটা ভালো, ওর মাথায় বুদ্ধি আছে, সে কস্ট কাট করতেছে। কস্ট কাট করতে হবে। এখন আমাদের টোটাল 6 লাখ টাকার অ্যালবাম, ব্যবসা করলো 30 লাখ টাকা, অটোমেটিক কাজ আমার। আর এটা কি করতো, আমার রামপুরে ছিলাম আমি, রামপুরের আরেক বুজুর্গ এলাকা, মানে যারা প্রথম দিকে একটু ক্যারিয়ার এস্টাবলিশ করে তারা রামপুরে থাকে। কনকালা বলেন, ডলি সাইন তিনি বলেন, বড় বড় আর্টিস্ট। আমিও রামপুরে থাকতাম, একটা ট্রেন্ড আর কি, বিটিভি উল্টো দিকে আমরা এসে। তারপর আমাকে টোটাল 8 বছর সততার সাথে সাউন্ডে কাজ করি। তারপরে ভাবলাম যে আমার কি হবে। তারপরে আমি জায়গা বদলাম, রামপুরে ছেড়ে দিলাম, ওপরে হিরোর সাথে চলে গেলাম মগবাজারের দিকে, যেখানে স্টুডিওগুলো আছে, শিল্পীরা আরো বড় বড় শিল্পী পাচ্ছি, আর এইগুলিতে পাচ্ছি, এইগুলিতে বিশ্বদা, এইগুলিতে সামনে, এখানে থাকতে হবে, এখানে বড় বড় লোক থাকে। অলরেডি রামপুর থেকে সবাই শিফট চলে আসছে। আসার পরে আমি একটা যে রিয়েলাইজ করলাম, জায়গা বদলাতে হয়। আপনি এক জায়গায় থাকবেন, হোম সিকনেস যেটা বললাম। কুমিল্লার লোকজন, আমাদের কিছু প্লেয়ার ছিলেন এক সময়, মামুন ভাই নামে একজন ক্রিকেটার ছিলেন, যিনি কলাবাগান স্পোর্টিং ক্লাবে খেলতেন। বাংলাদেশের আমাদের বেস্ট ফাইনেস্ট উইকেট কিপার, ব্যাটসম্যান ছিল, ওপেনিং ব্যাটসম্যান। হোম সিকনেস, খেলাটা শেষ হলে কুমিল্লা চলে আসতো, অন্যান্য অ্যাট্রাকশনে পড়ে যেত, আর ঢাকা যেতে ইচ্ছে হতো না। আমি 2 বছর ঢাকা থেকে কুমিল্লা আসেই নেই। জায়গা বদলালে আপনার দাম বাড়বে।
আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার ফ্রেন্ডস আছে আই লাভ দেম, অবশ্যই আমি সবাইকে ভালোবাসি। সবাইকে ভালোবাসার পরে কারো ভালোবাসা পাওয়া সম্ভব কিনা এই প্রশ্নটা আমার আজীবন থাকবে, কোশ্চেন মার্ক। কারণ যখন সুবিধার সময়টা আসে তখন ভালোবাসাটা থাকে না। আর স্ট্রাগলের সাথে অভাবটা একান্তই আপনার। এটার সাথে আপনার পরিবার সংযুক্ত হবে, আপনার ওয়েল উইশার থাকতে পারে, কিন্তু আপনাকে এসে অ্যাস্টাবলিশ করে দিয়ে যাবে এমন মহৎ ব্যক্তি হয়তো বুদ্ধি দিতে পারে, কিছুদিন খরচ দিতে পারে, কিন্তু আপনাকে স্টাবলিশ করবে না। স্টাবলিশ হতে হবে আপনার আইডিয়ার সাথে সংগ্রামের সাথে আপনার সততা যুক্ত হতে হবে। আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভেরি স্মার্ট, খুব স্মার্ট। আমি তো নিজেই লজ্জিত, ওদের প্রপোজাল তো বিশাল। আমি পড়ি না, আরেকজনকে দিয়ে পড়াই ভাই একে তো ইংলিশ, তার মধ্যে বিশাল ডিটেল। ইংরেজিতে আমার দুর্বলতা আছে একটু, পড়ি কিছু বুঝি কিছু বুঝি না, কিছু শব্দ আছে না সব বুঝতে পারেন কথা না। আপনি যদি বাংলা নিয়ে কথা বলতে আমি ভালো, আপনি যদি আরবির লোকের সংসদ দেন, সংসদ লোকের আরবি দেন তো হবে না। আজকে জুলাই মাসের 19 তারিখ, আমাদের লাল জুলাই যেটাকে বলি, আমাদের এই ছাত্র জনতা, এই ছাত্রদের কারণে আজকে আমরা একটা নতুন এনভায়রনমেন্টে আসছি। হয়তো এখানে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগই নেতার কাছ থেকে অনুমতি নিতে হতো। দিস টাইম আমরা সম্মান জানাতে চাই শহীদ যারা হয়েছেন এই জুলাই আন্দোলনে, এবং যারা আহত আছেন তাদের প্রতি ছাত্র জনতার সম্মিলিত নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের সাথে আজকে এই টেডেক্সের যেই প্রেজেন্টেশনটা আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট, এটা এভাবে হওয়া উচিত। ওই ভাইয়ের পিছিয়ে নেতার পিছিয়ে মিছিল মিটিং করে এগুলো মূর্খদের, শিক্ষিত লোকের রাজনীতি চলে গেছে। এখন আগামী শুনলাম আগামী ইলেকশন থেকে ব্রিটিশ স্ট্যান্ডার্ড হবে, একটু পানি হবে আমার বলা শুনে গেছে। ব্রিটিশ স্ট্যান্ডার্ডে নির্বাচন হবে, নির্বাচন করতে গিয়ে এখন নাকি আইন করতেছে গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট ছাড়া আপনি এমপি মন্ত্রী হতে পারবেন না। এটা শোনার পর আমি হাসলাম যে এইবার তো কত উইকেট ডাউন হয়ে যাবে। কুমিল্লা তো নাই, কুমিল্লা তো বহুত বড় বড় পয়সা নেতা আছে, ক্ষমতা আছে, পান্ডা আছে, ডিগ্রিটা নাই। আমি একটু হাসতেছি, আমি ঘটনাটা এখন কি হবে। এই যে গল্প, উনি স্বচ্ছ ক্লিন চরিত্রের, উনি অনেক ত্যাগী, এটাই হয় রাজনীতিতে। এগুলো হচ্ছে না, মালটা কোথায়, সার্টিফিকেটটা কোথায় ভাই, আপনি কি করছেন? এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজকে যে অর্গানাইজটা করলো, এটা হয়তো একবার ভিক্টোরিয়া কলেজে আমি একটা এরকম একটা সেমিনারে ছিলাম। আমার কথা হচ্ছে আমাদের যে চর্চাটা, আমরা যে আমাদের আপকামিং জেনারেশন যারা লিড করবে, যারা বাস্তব বিজ্ঞানের কথা বলবে, যুক্তির কথা বলবে, যারা সমাধানের কথা বলবে, যারা সরলভাবে কাজটা করতে যাবে, তাদের অপশনটা কোথায়, তাদের প্লেসটা কোথায়, এটা হচ্ছে সেই প্লেস। এবং এটাকেই ফোকাস করতে হবে। আজকে টেডেক্সের আমি খুব একটা পোর্টফোলিও জানি না, আমি মাইন্ডকে জিজ্ঞেস করলাম, কথা বলতে আমার কোনো সমস্যা নেই, বইল কোনটা, মানে আপনি আপনার কথা বলবেন। তো যেহেতু আমি একটা সংগ্রাম করে আসছি, সেই সংগ্রামের সাথে যুক্ত ছিল সততা। স্টিল আমি নট এ মিলিনিয়ার, কিন্তু আমি যে সম্মানটা পাই, আমি যে অবস্থানটা বাংলাদেশ আমাকে শোনে। আজকে যে আপনার রেদওয়ান রনি বলে গেল কপিরাইটের কথা, এই কপিরাইট কথা আমি মামলাও খেয়ে জেলেও গেছি, 6 দিন জেলেও ছিলাম। কেন? আমি বলেছি 2008-এ এই যে আমি গাচ্ছি, এই যে গীতে লিখছে, এই যে সুর করছে, একটা এখান থেকে একটা ছেলে শুরু করা হবে, বা এখান থেকে ছেলে সে একটা ব্যাটারি চালিত গাড়ি তৈরি করবে, সে একটা কিছু নতুন ইনভেনশন নিয়ে আসবে, ও রেভিনিউ থাকবে না। ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা ব্যাংক তাদেরকে ফাইন্যান্স করবে, এবং আমি লেকচার দিতে গিয়ে যে নতুন উদ্যোক্তা আছে, আমি গেলাম গিয়ে বললাম তোমার এটা কী ভাই? ওটা আমি গাড়ি তৈরি করছি স্যার, এটা 80 অমুক কি পাওয়ারের, এটা 80 কিলোমিটার চলবে 2টা ব্যাটারি। তো তারপরে কী হবে? তারপরে স্যার ব্যাংক আমাকে ফাইন্যান্স করবে, আমার ড্রিম একদিন আমি এই গাড়িটা। তোমার কিচ্ছু হবে না, এদেশে মন্ত্রী এমপি যারা আছে এগুলো টয়টাতে টাকা খাবে, মিৎসুবিশিতে টাকা খাবে, সুজুকিতে তোমারটা হবে না। তুমি বরং পেটেন্টটা বেচতে পারো, যদি বেঁচে তো বেঁচে যাওয়া, নাহলে তোমার পেটেন্ট নিয়ে যাওয়া মেরে ফেলবে তোমাকে। এটা আমরা করোনার ওষুধ নিয়ে, করোনার ভ্যাকসিন নিয়েও জানি, অনেক ভ্যালুসকে মেরে ফেলছে। তাহলে আমাদের ট্যালেন্টটা কীভাবে ফোকাসড হবে? ফোকাস করার সময় আসছে এখন। টেডেক্স ইটস ফোকাস শুরু। আজকে এখানে যারা স্পিকার বক্তব্য দিয়েছেন, 3 জনের 4 জনের বক্তব্য শুনেছি, যার যার ক্ষেত্রে বলে গেছেন। এখন এই কপিরাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ, এই ফাইটিংটা শেষ করবেন কীভাবে? ইউটিউব হচ্ছে একটা ওয়ার্ডস প্ল্যাটফর্ম, যেখানে আপনি গান শুনবেন বা টিভি দেখবেন, রেজলিউশন থাকবে না 30 to 40%।
কিন্তু এটা কারওয়ান বাজার, মনে রাখতে হবে, রাজগঞ্জ বাজার না, চক বাজার, পাইকারি বাজার আর কি। একটা ভালো ব্র্যান্ডের জন্য ব্র্যান্ডের হয়ে যেতে হবে আপনাকে, কারণ আমাদের ব্যবস্থা রয়েছে কি, আমরা থার্ড ওয়ার্ল্ডের গায়ক। আমি যদি একটু বলি ভাই আমার একটু এখন মাত্র ঘামছে, ছবিটা তোলা উচিত না, আমি টায়ার্ড, এই যে ভাব বেরিয়ে গেছে ভাই, এই যে বাংলাদেশের শিল্পীরা দেখছেন না, তারপরে তো ঘরমাক্ত শরীরে মানে আসলে কার্যকুঞ্চি কান্দে হাত দিন, কান্দে হাত দিলেন ভাই আমার কাঁধে ফেরেস্তা আছে ভাই, চাপ দিয়ে না উল্টা লিখতে পারে, আপনার চাপ দিয়ে যাবেন কে ছবি দিলে, আমার তো ঝামেলা হবে, আমার তো তাকে হেফাজত করতে তুই কেন তুই ফেরেস্তা লিখতে, কত কথা বলতে হয়। তো আজকে বেসিক আলোচনায় আমি যাচ্ছি এখন, সেটা হচ্ছে 2 মিনিটের মধ্যে। এই যে কপিরাইট, এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অল আর বোগাস। কেন বলি, আপনার 1943-তে ইন্ডিয়াতে কপিরাইট সোসাইটি হয়, যখন ইন্ডিয়া স্বাধীন হয়নি। এখন জাভেদ আখতার একটা প্রেসিডেন্ট, এবং ওখান থেকে যখন গোলাম আলী সাহেব, মেহেদী হাসান সাহেব, পাকিস্তানের গজল সম্রাট, উনি পাকিস্তানে আবার বাংলাদেশের মধ্যে এরকম উজ্জ্বলি চলে আর কি, যে সিস্টেম নেই, ইন্ডিয়াতে আছে 1943 থেকে। তারপরে আমি গবেষণা করতে দেখলাম যখন মেহেদী হাসান সাহেবের চিকিৎসার সমস্যা, তখন জগজিৎ সিং এই ইন্ডিয়ান কপিরাইট সোসাইটি থেকে 50 লাখ রুপি তাকে হেল্প করেছেন। ওকে, হেল্প কেন করতে হবে ভাই, আমার ক্রিয়েশন, আমার যিনি সুর করেন, যিনি লিখেন, যিনি গায়, তার তো কোম্পানি যদি প্রডিউসার আছে তাদের হিসেবে থাকবে, এটা টাইমলি চলে যাবে, কেন হচ্ছে না? ওকে, বাংলাদেশে একটা আইন আছে 1954-এর ল, এটা সেটা হচ্ছে এরকম যে আপনি যদি ফিল্মের গান হয়, এটা কপিরাইট থাকবে প্রডিউসার একান্তই, আমরা জাস্ট 5,000-6,000 টাকা ভাউচার নিয়ে চলে আসতাম। কিন্তু ওই কপিরাইটে সূক্ষ্মভাবে লেখা আছে আপনি গানটা ইউজ করতে পারবেন, পুরোটা আপনি কাটতে পারবেন না, আপনি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এগুলো ইউজ করতে পারবেন না আপনি। এখন আমরা কি করি, আমরা মোটামুটি চলতেছে, ইউজ চলতেছে। এখন কপিরাইট সোসাইটি গেলাম, জিজ্ঞেস করলাম আপনাদের, তারপর অডিও সার্কিট আলাদা, এখানে প্রডিউসার লিখে নেয় সর্বসত্ব সংরক্ষিত, অর্থাৎ আপনাদের যারা টেকনিশিয়ানস আছে আর যন্ত্রশিল্পী তো বাদে দিলাম, যারা বাঁশি বাজায়, কিবোর্ড বাজায়, গিটার বাজায়, তাদের কথা বাদ দিলাম, তাদের কোনো হকি নেই। বাট আমরা জানি একটা একটা পিস, যেটা মানে হোটেল ক্যালিফোর্নিয়ার যে প্লাকিংটা থাকে, এটা কিন্তু কপিরাইট আছে। বাংলাদেশে শিল্পীদেরকে এখনো হইচই করতে হচ্ছে, অর্থাৎ আইন, এই আইনগুলো চেঞ্জ হবে কীভাবে? আপনি লন্ডন থেকে আসছেন, একটা গাড়ি নিয়ে আসছেন BMW, রাইট হুইল ড্রাইভ বাংলাদেশ চলবে, এটা আপনাকে বাটপারি করে দিয়ে দিল যে এটা আমারই গাড়ি ছিল BMW, এটা কিনলাম, ভাবলাম একটা BMW সস্তা পেয়েছি, নিলাম, মোটামুটি সস্তা, খুব একটা সস্তা না। নেওয়ার পরে দেখলাম যে এটা কার্নেটের গাড়ি, 1951 একটা আইন আছে, ওটা চেঞ্জ করলে আমি গাড়িটা চালাতে পারবো। আরে ভাই, তাহলে গাড়ি ঢাকা এসে বললাম আমার বাড়িতে, আইনটা ছিল কোথায়? এই যে শুভঙ্করের ফাঁকি, শুধু মিউজিক না, এভরিওয়্যার। আমাদের স্টুডেন্টরা যাবে, তারা হয়তো BCS দিবে, কিংবা প্রাইভেট সেক্টরে চলে যাবে, অথবা ট্যালেন্ট যেটা হয় বাংলাদেশে ভ্রূণ হত্যা, আমার ট্যালেন্ট নষ্ট করে ট্যালেন্ট মেরে ফেলি, আমাদের ছেলেমেয়েরা চলে যাবে দেশে বাইরে, কি অন্য দেশকে সার্ভ করবে, আর এখানে থাকবে গ্রুপিং, অমুক ভাইয়ের লোক, তমুক ভাইয়ের লোক, তারপরে নাতি পাতি উপনেতা আছে না, এরকম থাকে। অর্থাৎ আমরা যদি পথিকৃত কুমিল্লা বলি, যে আমরা পথিকৃত কুমিল্লার সন্তান, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের জ্ঞান, গরিমা, অতীত, স্ট্রাকচার, এভরিথিং, সব সেট থেকে আমরা অবশ্যই অনেক উন্নত। কিন্তু আপনি কান্দির পারবেন, আপনি অটো দেখেন, আমরা টেস্টার যুগে চলে আসছি। হ্যাঁ, কুমিল্লার কিসে টেস্টার তোলা যাবে না, ভোটে সমস্যা, ভোটে খুব প্রভাব বিস্তার করবে। আমি এক নেতাকে শুনছি, ভাই তোরা যত কিছু তোদের অটো মোটর চলবে, কিন্তু শুধু ভোটের পরে আমি দেখবো এগুলো। তার মানে কি, আমরা কোনোভাবে আমরা প্রতিনিয়ত ওয়ান স্টেপ করে ব্যাকে যাচ্ছি। তাহলে আমাদের সামনে যে জেনারেশন, আজকে TEDx যে প্রেজেন্টেশনের জন্য সবাইকে ডাকলো, এক্সপিরিয়েন্স, প্রথম এক্সপিরিয়েন্স, ওনার শেষ কথা ছিল সততা এবং আখেরাত। ফাইনালি কিন্তু আমরা যাই পূজা করি, ধর্মকর্ম যাই করি, এটা সুবিধার জন্য পরকালে, কিন্তু আমরা ইহকালে এই যে সিস্টেমটা, যে আমার যে ছেলেটা এখান থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইক অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে অনার্স করলো, সে গিয়ে IFSC ব্যাংকে চাকরি করতেছে। আমি জানি বাংলাদেশ IFSC ব্যাংকের মেইন MD যিনি সৈয়দ নজরুল মোস্তফা, আমাদের বড় ভাই, উনি IR-এ পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি বর্তমানে MD IFSC ব্যাংক। তাহলে এইখানে যে বসা আছে গার্ডিয়ানস বা স্টুডেন্ট যারা টিএড শুনতে,
তাদেরকে আমি হার্ট করতে চাই, তাদেরকে আমি চোখে আঙুল দেখা যায় তুমি যেটা করছো, তোমার যে থিঙ্কিং লেভেল, তুমি যে ভাবছো সেটা না। তোমার আইডিয়াটাকে নেয়ার জন্য তোমাকে অনেক বড় চ্যালেঞ্জ চলে যেতে হবে। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে তোমার নিজের স্যাটিসফ্যাকশন, আমাদের যে আত্মতৃপ্তি এবং এই কাজটার প্রতি মেঘ থাকা। আমি তো গানের লোক না, আমি জীবনে গান শিখি নেই। শেখানোর চেষ্টা করেছিলেন যে তারা, শ্রীমতী কল্যাণী সেনগুপ্তা, চেষ্টা ছিল ওনার, বাট আমার মন ছিল ক্রিকেট মাঠে। পরে ক্রিকেট তো হলো না, যেহেতু বিয়ে সাথে করে ফেলছি, ক্রিকেটে অশান্তি হয়। পরে এই যে শেয়ারের ব্যবসা, ইন্ডিয়ান লিগ, এটা নানান রকম চেষ্টা, কিন্তু পড়াশোনা ছিলাম রেগুলার স্টুডেন্ট। উইলে ভিক্টোরিয়া কলেজ যাই বলে, লিপস্টিক সায়েন্সের যাই হোক, একটা রেগুলার স্টুডেন্ট, একটা রেগুলার স্টুডেন্টশিপ আমার ছিল। আমি আবারও লতে ভর্তি হচ্ছি এবার গিয়ে এই জুলাই থেকে, কারণ কাজ খুঁজে পাচ্ছি না। এখন যে পার্টি ভোট দুনিয়ার লোকজন আবজাব, বদলি, তদবির, ফেভার, এখন হঠাৎ করে কিছু লোকের কাছে প্রিয় হয়ে গেছে, মানুষের সংখ্যা বেড়ে গেছে আমার কাছে। আগে আসতো না, এটা আসলে যদি দেখতো, কেউ দেখে আসে চলে বিরাট বিপদ। এখন আসে অনেক লোক। অর্থাৎ আমরা মানসিকতার দিক থেকে অত্যন্ত দরিদ্র। এই যে জেনারেশন, এদের বয়স কত? 22, 23, 19, 24, 25, এই তো সবচেয়ে পারফেক্ট টাইম নিজেকে প্রস্তুত করার, দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য। কিন্তু এই পরিবার থেকে প্রথম ঠিক পাশ করা আমার 6 মাস যাক, 6 মাসে তোমার চাকরির খবর কি বাবা? ফ্রাস্ট্রেশন। আবার সাথের পাশের বাসার আন্টি আসে, ছেলেটা ঘুরতেছে, টোয়েন্টি করতেছে, কোনো কাজ টাজ নেই, ভাবে কিছু তো লাগে দেন না, খুব টেনশনের শুনি এই ছেলেটার এনে, যার ছেলে তার টেনশন নেই। তো আমাদের এই যে সামাজিক কানাকানি, গুণাগুনি, এই যে আমাদের ঠেলাঠেলি, এখান থেকে বেরোর জন্য জায়গা বদলে ফেলতে হবে। হ্যালো আম্মা, সৌদি আরব হোক, সাইপ্রাস হোক, ঢাকা হোক, শক্তি তো মাই, আসল শক্তি মা, আর আসল এনার্জি বাবা, তারপরে ইনস্টিটিউট ভাই বোন। কিন্তু যখন আপনার এস্টাবলিশমেন্টের প্রশ্ন আসবে, এস্টাবলিশমেন্টের প্রশ্নে আপনি কাউকে চেনার দরকার নেই, জায়গা বদলে ফেলবেন। ইলন মাস্ক একটা কথা বলে, আপনি যদি 10টা ব্যবসায়ীর সাথে চলেন তাহলে আপনি 11 নম্বর ব্যবসায়ী হবেন। আপনি যদি 10টা বিজ্ঞানীর সাথে চলেন, আপনি 11 নম্বর বিজ্ঞানী হবেন। আমি চিন্তা করি, ইলন মাস্ক তো বলে গেছে, তো আমেরিকা অন্য হিসাব, কিন্তু বাংলাদেশে কি হবে? আমার তো লোন দিতে হয়, লোন নিতে হয়। এই লোন সিস্টেমটা পৃথিবীর কোথাও নেই। এবং যাকে আপনি লোন দিবেন, এটা একটা ক্রাইম। আপনি করলেন লোনটা দিয়ে, ক্রাইম করলেন, তারপরে ভিক্ষা করতে হবে, আমার টাকা, তার ফ্যামিলির প্রবলেম শুনতে হবে, তার বিভিন্ন ধরনের টাকা আসতেছেন এটা শুনতে হবে। তাহলে বাংলাদেশে যে এই যে সিস্টেমগুলো, যে ঋণ নেয়া, ঋণ দেয়া, খাতিরের ব্যাপারটা, দোস্ত, এখানে সিগারেটও ভাগ করে খাওয়া হয়, চাও ভাগ করে খাওয়া হয়, খুব আন্তরিকতা। ইলন মাস্ক এগুলো জানিই না। একজন সিগারেট তোলা, একজন বুক, হ্যাঁ, আমাদের সময় ছিল, কেন জানি না, ইংলিশ আছে কিনা সিস্টেম। তো আমাদের প্রথম মানসিক যে হ্যান্ড্রেসগুলো কাজ করে, প্রতিবন্ধকতাগুলি যেগুলো আমাদের সরলতাকে নষ্ট করে দেয়। আমি যদি ভালো কিছু বলি, আমার যদি একটা ক্লিন থিঙ্কিং থাকে, আমার যদি একটা লক্ষ্য থাকে, আমি এখানে পৌঁছাবো, এটা তো আমাকে হইতে দিবে না। এবং আমি ইগনোরও করতে পারবো না, অ্যাভয়েড করার তো সুযোগই নেই। কারণ এখানে একজনের জন্য অনেক রিকোয়েস্ট, কিন্তু কাজের সময় আপনি কাউকে পাবেন না। যে এই প্রজেক্টটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা আমি তোমাকে কনভিন্স করলাম, ভাই তোমার তো সুপার, তো সুপার প্রজেক্ট, আচ্ছা 6 মাস সময় দাও, পরে দেখতেছি, আমি পারবো না। অর্থাৎ আপনাকে কি করতে হবে? একলা একটা মিল্কি ওয়েতে আপনি একা। আপনি যদি ভাবেন যে আব্বা আছে, বড় হয়ে আছে, মা চাচা, এগুলো বাতিল। অর্থাৎ আজকে যে তরুণদের সামনে কথা বলছি, আমারও 2টা ছেলে আছে, একজন 28 ইয়ার্স ওল্ড, সে কানাডা থেকে, টরন্টোতে, সে আমার ইউনিভার্সিটির নাম মনে থাকে না, ওখান থেকে মাস্টার্স করে ফেলছে, ভালো ইঞ্জিনিয়ারিং, রয়্যাল ইউনিভার্সিটি কি একটা। আমি অবশ্য পড়াশোনা নিয়ে খুব ইন্টারেস্টেড না, কারণ আমি জীবনে একটা ফিল করি যে পড়াশোনা করে জীবনে কোনো কিছু করতে পারে না, পড়াশোনার সাথে যে জিনিসগুলো আছে সেগুলো খুব জরুরি। প্রথমত মনুষ্যত্ববোধ, সততা, সিনিয়রদেরকে রেসপেক্ট করা, জ্ঞানী লোককে সম্মান করা, আর এই যে জ্ঞানীদের জায়গা হচ্ছে মূর্খদের সাথে তর্ক করা, এখান থেকে বেড়ে যাওয়া। কিন্তু আমরা পারি না। কিন্তু এই জেনারেশন আজকে টেডেক্স, সিওইউ, যেটা বললাম আমি, আজকে দ্যাটস নটে বলতে পারে এই ধরনের উদ্যোক্তা যারা আজকে এই কাজটা করছে, তাদেরকে এই যে স্পেস নিয়ে কথাটা ভাবে, যে না আমাদের বাংলাদেশের একটা ছেলে আকাশ থেকে হাবল টেলিস্কোপ সেটিং করে, মানে ওরকম একটা মহাশূন্যের ছবি তুলছে, আর আমরা কড়াই বস্তি থেকে
মহিলা ভাড়া করে নিয়ে মিটিং মিছিল করতেছে। লোক দেখাচ্ছে আমাদের 40 লক্ষ লোক আজকে 2 লক্ষ লোক মিটিংয়ে পাই। কোন দল বেশি? ফেসবুক। এটা যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা ধর্মচর্চা, রাজনীতি, অনলাইন ব্যবসা, হোয়াট এভার আপনি। আর আমি তো দেখতে পারি কি কি ওষুধ বেচে, নানান রকম সমস্যা। তাহলে আপনি যেখানে যাবেন সেখানে একটা পলিউশন, হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। এটা হচ্ছে ইউটিউব, ফেসবুকে আমি তো মনে করি বাংলাদেশে পার ইউটিউব এবং চ্যানেলে এবং 50 টাকা নিতে হবে ফেসবুক ওপেন করতে হবে, নেওয়া উচিত। আরে ভাই, একটা যেই লোক যিনি স্কুলে যায় নেই সে রাষ্ট্রনীতির কথা বলতেছে, হ্যাঁ, কি মজা নাকি? যে লোকটা কখনো যে লোকটা কোনোদিন তার কোনো এক্সপিরিয়েন্স নেই, ফেসবুকের টেলিভিশন আছে তার একটা টিভি সেন্টারের মালিক, সে আইটিআই মাহমুদুর রহমান, সেই চ্যানেলের ফরিদুল সাগর, সে ভাবতেছে টেলিভিশন না, মানে সেটা মরিচ খেতেছে না, মরিচ খেতে মালিক। এটা পিষে খাবে, পুড়িয়ে খাবে, বাইটটা খাবে, শুকায় খাবে, পাকনা খাবে, ইচ্ছা। আবার কখনো কখনো মরিচ গাছের পাতা খেয়ে ফেলবে, মানে একটা মরিচ গাছ মানে একটা ইন্ডাস্ট্রি মালিক আর কি, সরের পানি খেয়ে নেয়। আমার 18 মিনিট টাইম দিচ্ছে, বেশি গেছে নাকি? 40 মিনিট চলে গেছে। সময় দিবা? না স্যার, একটা গান গেয়ে শেষ করলে খুব ভালো। তোমার শেষ করতে বলছে। যাই হোক, আমরা এখন মরিচ খেতে মালিক, আর গান তো গাইতে হবে, এটা কিছু করার নাই। তাছাড়া 18 মিনিটের পর নাকি বেশি কথা বলে আবার রেকর্ড হয় না, খবরটা আমি আগে জানি। যাই হোক, ভেরি স্মার্ট, খুব সুন্দর। আমি এসে খুশি হয়েছি, কিছু শেয়ার করলাম। আমি যেগুলো বললাম এগুলো ফলাফল নেই। আপনি বেঁচে আছেন, এটাই ফলাফল। আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এটাই বড় নিয়ামত, এটাই ইম্পর্টেন্ট। যে পথ আপনার, সেই পথের মালিক আপনি। যখন আপনার মাইক, তখন আপনি প্যাকেজ দিচ্ছেন। যখন আপনি গাড়ির মালিক, তখন আপনি লিমুজিনের মালিক, মানে কোম্পানির মালিক। এভাবে ভাবেন, দৃষ্টিভঙ্গিও বলে রাখেন। আর হচ্ছে আমি একটা গান করেছিলাম, প্রথম আলো থিম সং ছিল, পড়াটা আমি করে নিয়েছি, কারণ প্রথম আলো যেগুলো বলে সেগুলো করে না, ফালতু, অনেক ঝামেলা করে। প্রথম আলো ডাবল রোল প্লে করে, অনেক ঝামেলা চাই না, আমি ইন্টারভিউ দেয় না। যাই হোক, ওখানে কি থিম সং ছিল, বদলে দাও। এরা প্রথম আলো সাবেক করেসপন্ডেন্টও আছে মনে, আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না, কারণ আমি নিজের খাই ধানিস খেয়ে তিন দিনের আমি যদি আমার সমালোচনা করতে না পারি, তাহলে আমার দরকার নেই আপনার সামনে আসার। আমি লজ্জাবোধ করতে লজ্জিত হব। তো যাই হোক, আমাকে থ্যাংক ইউ টেডেক্সকে, কুমিল্লা ইউনিভার্সিটির যেই দামাল বলবো না, বিপ্লবী দামাল এগুলো বলবো না, বলবো যে উদ্যোগটা ভালো, তোমার থিঙ্কিং লেভেল খুব উঁচু। এটা ঠিক কুমিল্লা টাউন লইতো, আজকে বাইরে থাকতো 5000, ভিতরে 300, বিরাট একটা শোরবাজে কুমিল্লা কাগজ সম্পাদক এনে আছে, হেডলাইন বিশাল জনসমাবেশ। বাট এই জনসমাবেশে কারা আছে? শার্ট আছে, ভিতরের মাল নেই, প্যান্ট শার্ট আছে, ভিতরের জিনিস কিন্তু নাই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আজকে কথা বলবো না, বদলে দাও শিরোনাম গানটা আবু সুফিয়ান লিখেছেন, শুরু করেছেন প্রথম হলো থিং সং, পরবর্তী আমি কুকুর দিয়েছি। এটা হচ্ছে আমার গান এখন, আর অনেক শিল্পী গিয়েছেন, তার এগুলো মনেও রাখে না, আমি মনে রাখছি। আর ইনফরমেশন কিছু ভুল আছে, আমার প্রায় 3500 গান, যার মধ্যে প্লেব্যাক আছে 600-700 মতো। প্লেব্যাক আবার অশ্লীল নকলের জন্য গাইন নেই, আমার খ্যানখ্যানে বেশি, এটা না ওটা না, ওটা কেন, যেটা আপনার পছন্দ হতে পারে না, নাও হতে পারে, বাট আমি যুক্তির বাইরে হাঁটবো না, এটা হচ্ছে আমার আইডিওলজি। তো গানটা হচ্ছে বদলে দাও, আবু সুফিয়ান দেখেছেন আছে টুটুলের সুসঙ্গীতে। তুমি জাগলে তবেই পোহাবে রাত, আসবে সুদিন আবার ধরে তোমারই হাত, বদলাবে সব বদলের গান গাও, বদলে দাও, তুমি জাগলে তবেই পোহাবে রাত, আসবে সুদিন আবার ধরে তোমারই হাত, বদলাবে সব বদলের গান গাও, বদলে দাও। থ্যাংক ইউ।